নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আলোচনা করব যে পিসি কম্পোনেন্ট কি হয়, মানে পিসি বিল্ড করার জন্য কি কম্পোনেন্টের প্রয়োজন, বা আপনারা যারা প্রথম পিসি বিল্ড করছেন তাদের কি জিনিস দেখা প্রয়োজন, বা কেনার আগে কি জিনিস তাদের মাথায় রাখা উচিত। তো চলুন শুরু করা যাক। পিসি কম্পোনেন্টগুলোর মধ্যে প্রথম মেইন জিনিসটা সেটা হলো সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসর যেটাকে বলা হয়। তো এই প্রসেসরের কাজটা কি? এই প্রসেসরের কাজটা হচ্ছে সমস্ত টাস্কগুলো, মানে কম্পিউটারের যে টাস্কগুলো করতে হয়, মানে ধরুন ওয়ার্ডপ্রেস, ব্রাউজিং, কোনো ওয়ার্কফ্লো যেমন পেন্টিং, রাইটিং, টেক্সট, এইরকম বিভিন্ন রকমের যে কাজ, মানে যে ওয়ার্কটা আপনি পিসিতে করতে চান সেই ওয়ার্কগুলো কিন্তু একমাত্র সিপিইউই কন্ট্রোল করে, বা সিপিইউ এই কাজটাগুলো করে। এবং আমাদের মার্কেটে সিপিইউ কিন্তু মোটামুটি দুটো কোম্পানি বের করে, আর এই কোম্পানি দুটো হলো, একটা হচ্ছে ইন্টেল আর একটা হচ্ছে এএমডি। ইন্টেল কিন্তু অনেকদিন থেকে মার্কেট লিডার ছিল, কিন্তু এএমডি যবের থেকে রাইজেন সিরিজ বের করেছে তবের থেকে মোটামুটি মার্কেট শেয়ার অনেকটা ক্যাপচার করে নিয়েছে। কারণ কি? কারণ এএমডি সিপিইউগুলো কিন্তু এখন খুব এফিসিয়েন্ট হয়, এবং এদের যে টেকনোলজি সেটা হচ্ছে 7 ন্যানোমিটারের উপরে। এই টেকনোলজি বা 7 ন্যানোমিটার কী সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা দেখে নিই যে এই সিপিইউগুলোর মধ্যে কোনটা কিসের জন্য প্রয়োজন। অ্যাকচুয়ালি সিনারিওটা আগে আলাদা রকম ছিল। আগে কি হতো, যদি গেমিং পারপাস কেউ যদি পিসি বিল্ড করতে হতো তাহলে আপনি অবশ্যই ইন্টেলের দিকে যেতেন, এবং এএমডি কী হতো, এএমডি অনেক কোর কাউন্ট ছিল, অনেক বেশি থ্রেডস বা কোড ছিল, তাতে কী হতো প্রোডাক্টিভিটির যে কাজগুলো সেগুলো এএমডিতে বেশি ভালো হতো। কিন্তু অ্যাকচুয়ালি এএমডি যবের থেকে 5000 সিরিজ সিপিইউ বের করেছে তবে থেকে কিন্তু এই সিনারিওটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। কারণ এবার পার সিপিইউতে যে কোড থাকে সেই কোডের যে বুস্ট ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু অনেকটা কিন্তু ইমপ্রুভ করে নিয়েছে এএমডি, এবং তার জন্য তাদের গেমিং যে স্পিডটা, মানে গেমিং এফপিএসটা অনেকটা কিন্তু বেশি আসে। যেমন 5600X বা 5800X যে সিপিইউগুলো রয়েছে কিন্তু ওগুলো খুবই ভালো। ইন্টেল দিক থেকে আপনি নিতে পারেন বাজেট গেমের মধ্যে i5 কিংবা i7 নিতে পারেন। i9 একটু প্রোডাক্টিভিটির জন্য খুব ভালো, 10 কোর এবং 20 থ্রেডসের যে সিপিইউটা সেটাও খুব ভালো, একেবারে খারাপ নয়। তো এখন কিন্তু সিপিইউতে মানে ইন্টেল আর এএমডি পুরো নেক টু নেক। সেকেন্ড যে কম্পোনেন্টটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড, এবং এই গ্রাফিক্স কার্ড কিন্তু এটা খুব ভাইটাল জিনিস। অনেকে মনে করে যে আমাদের পিসিতে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল ধারণা। কারণ এখনকার সিপিইউতে মানে অনেকগুলো সিপিইউ যাদের ইনবিল্ট গ্রাফিক্স কার্ড থাকে তাদের কিন্তু এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আমরা না লাগালেও পারি। গ্রাফিক্স কার্ড কিন্তু পিসিতে অবশ্যই লাগবে, কারণ ডিসপ্লে আউটপুটের জন্য, মানে আপনি একটা মনিটর অন করবেন বা মনিটরের যে ডিসপ্লেটা সেটা অন হবে সেটা কিন্তু গ্রাফিক্স কার্ডের মাধ্যমেই। অনেকে মনে করে থাকে আমাদের তো গ্রাফিক্স কার্ড ছাড়াই মনিটর অন হচ্ছে, কিন্তু সেই ধারণাটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। কারণ যে সিপিইউগুলোতে মধ্যে আপনার মনিটর অন করতে পারবেন সেগুলোতে অবশ্যই একটা করে গ্রাফিক্স কার্ড লাগানো থাকে, বা ইনবিল্ট গ্রাফিক্স বা ইনবিল্ট জিপিইউ যেটাকে বলা হয়। তো এই গ্রাফিক্স কার্ডের মধ্যে যে মেন দুটো কোম্পানি হলো, একটা হচ্ছে এনভিডিয়া আর একটা হচ্ছে এএমডি। পপুলার গ্রাফিক্স কার্ডের মধ্যে আমরা সাধারণত দেখে থাকি এনভিডিয়াকে। তো এনভিডিয়ার অনেকগুলো সিরিজ আছে, যেমন 1000 সিরিজ, 2000 সিরিজ অ্যান্ড 3000 সিরিজ। তো 1000 সিরিজের মধ্যে খুব ভালো গ্রাফিক্স কার্ড যেগুলো আছে, যেমন 1660 সুপার, 1660 কিংবা 1650 সুপার, এগুলো কিন্তু খুব ভালো গ্রাফিক্স কার্ড। আর যদি বেসিক গ্রাফিক্স কার্ডের মধ্যে থাকে আরও নিচে আছে, সেগুলো হচ্ছে 700 সিরিজে। এই 700 সিরিজের মধ্যে একদম বেস্ট যে কার্ডটা সেটা হচ্ছে 710 GT 710। তো এই 710 কিন্তু অ্যাকচুয়ালি গেমিংয়ের জন্য খুবই বাজে একটা গ্রাফিক্স কার্ড, মানে এতে গেম হয় না বললেই চলে, যা সেটা বেসিক একটা গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু একমাত্র ডিসপ্লে অন করার জন্যই লাগে, মানে যাদের সিপিইউতে ইনবিল্ট জিপিইউ থাকে না তাদের কিন্তু এই গ্রাফিক্স কার্ডটা অবশ্যই লাগাতে হবে যদি সে মিনিমাম খরচা করতে চায়। এনভিডিয়ার মধ্যে 3000 সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে 3060 Ti, 3060, 3070, 3080 বা 3070 Ti, 3080 Ti, 3090। এই গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু খুব হাই এন্ড কোয়ালিটি এবং খুব ভালো এফপিএস দেয়, আর 4K গেমিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডগুলো যথেষ্ট ভালো। এবার আসা যাক পিসি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসে, সেটা হচ্ছে মাদারবোর্ড। মাদারবোর্ড সাধারণত দেখবেন আপনারা যে একটা এরকম সাইজে, মানে এরকম বোর্ড টাইপের হয়, যেটা
কিন্তু যেটার উপরে সিপিইউ, গ্রাফিক্স কার্ড, র্যাম এই জিনিসগুলো সবকটা লাগানো থাকে। তো এই মাদারবোর্ড কী কাজ করে? মাদারবোর্ড কাজ করে যে সমস্ত সিপিইউ থেকে জিপিইউ কিংবা র্যাম থেকে এসএসডি কিংবা স্টোরেজ থেকে প্রত্যেক কম্পোনেন্টের মধ্যে যে যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু একমাত্র মাদারবোর্ডই করে। এই মাদারবোর্ড কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। মাদারবোর্ড যত ভালো হবে ততটাও বেশি ওভারক্লক করতে পারবে, এবং এই মাদারবোর্ডের কিন্তু মধ্যে অনেক কিছু সাপোর্টেড ব্যাপার থাকে। যেমন আপনার মাদারবোর্ডে 4টে র্যাম স্লট আছে কিনা, কিংবা কোনো মাদারবোর্ডে থাকে 2টো র্যাম স্লট, যেগুলো একটু বাজেটের মধ্যে থাকে, কারণ তার মধ্যে 2টোর বেশি র্যাম লাগাতে পারবেন না। তেমন মাদারবোর্ডে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এসএসডি স্লট আছে কিনা, কিংবা এসএসডি স্লট কটা আছে, একটা কিংবা 2টো, কিংবা অনেক মাদারবোর্ডে 3টে 4টে থাকে, এবং তাতে ভালো হিট সিঙ্ক আছে কিনা যাতে সিপিইউটা আপনারা ওভারক্লক করতে পারেন। তো এইগুলো কিন্তু বাই করার সময় আগে মাদারবোর্ডটা অবশ্যই দেখে নেবেন যে মাদারবোর্ডের স্পেসিফিকেশনটা কী কী থাকে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা মাদারবোর্ড কিনতে পারেন। মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ট ওয়াইফাই আছে কিনা, 5.1 ব্লুটুথ চ্যানেল আছে কিনা, বা বোর্ডের যে অডিও কোয়ালিটি বা ল্যান্ড কোয়ালিটি সমস্ত, মানে একটা মাদারবোর্ড কিন্তু আপনার সমস্ত সিস্টেমগুলোকে একসঙ্গে কানেক্ট করে। যেমন ওইদিকে ইথারনেট পোর্ট বা ওয়াইফাই বা আপনার সিগন্যাল কিংবা যেগুলো ব্লুটুথ সিগন্যাল সব কিছুর সঙ্গে সব কিছুর সংযোগ স্থাপন করে। তো এই মাদারবোর্ডটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবার আসি তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে র্যাম। র্যামটা কি? র্যামটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো এই র্যামটা অ্যাকচুয়ালি কী করে? নামের মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে র্যান্ডম মানে খুব র্যান্ডম যে কাজগুলো, মানে ধরুন কোনো একটা অ্যাপ্লিকেশন ওপেন করলেন, সেই টাইমটুকু জন্য যে অ্যাপ্লিকেশনটা লোড হলো এই টাইমটুকুর জন্য এই অ্যাপ্লিকেশনটা র্যামেই কিন্তু স্টোর হয়। র্যাম এমন একটা মেমোরি যেখানে কিন্তু র্যান্ডম কাজগুলো হয়, মানে আপনি কোনো একটা কাজ হুট করে করবেন, তার মানে সেই অ্যাপ্লিকেশনটাকে কিন্তু র্যামের মধ্যে প্রথমে আনতে হবে। যতক্ষণ আপনার কাজ করবেন র্যামের মধ্যে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ততক্ষণ থাকবে, এবং যখন আপনার কাজ মিটে যাবে তখন আবার র্যাম সেই মেমোরিটাকে ক্লিয়ার করে দেয়। একে বলা হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে এই মেমোরিটা কিন্তু কোনো পার্মানেন্ট মেমোরি নয়, এটা কিন্তু একটা ভোলাটাইল মেমোরি। র্যামও একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করার জন্য। যত বেশি র্যাম হবে ততই মোটামুটি আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, মানে অনেক বেশি কাজ করতে পারবেন একসঙ্গে। র্যামের মধ্যে যেটা মেন দেখার প্রয়োজন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে র্যামের ফ্রিকোয়েন্সি কতটা হবে। মানে ধরুন র্যামের মধ্যে দেখবেন লেখা থাকে গায়ে যে 3200 মেগাহার্জ বা 3000 মেগাহার্জ বা 2666 মেগাহার্জ, এগুলো কিন্তু র্যামের ফ্রিকোয়েন্সি, মানে র্যাম কতটা ফাস্ট কাজ করবে। র্যাম কেনার সময় আরেকটা জিনিস কিন্তু দেখতে হয়, সেটা হচ্ছে CL মানে ক্যাশ লেটেন্সি। দেখবেন র্যামের গায়ে ছোট্ট করে লেখা থাকে যে CL16 বা CL14, CL18। এগুলো কি? এগুলো হচ্ছে র্যামের লেটেন্সি, মানে কোনো কাজের রেসপন্স কতটা তাড়াতাড়ি। মানে যত কম CL হবে তত কিন্তু রেসপন্স তাড়াতাড়ি হবে র্যামে। মানে যদি আপনি CL18 ইউজ করেন তার থেকে কিন্তু CL14 কিংবা CL16 কিন্তু অনেক বেশি ফাস্ট বা অনেক বেশি রেসপন্সিভ। মানে আপনি একটা ক্লিক করবেন, কত তাড়াতাড়ি সেই ক্লিকের রেসপন্স হচ্ছে, ঠিক আছে? সেটা হচ্ছে ক্যাশ লেটেন্সি দিয়ে মাপা হয়। তো ক্যাশ লেটেন্সি যত কম হবে তত ভালো হয়। তো কেনার সময় এই জিনিসগুলো খুব মাথায় রাখবেন যে মেগাহার্জ খুব বেশি হবে কিন্তু ক্যাশ লেটেন্সি খুব কম হবে, এরকম ধরনের র্যাম কেনার চেষ্টা করবেন যার মেগাহার্জ অনেক বেশি, যার ক্যাশ লেটেন্সি অনেক কম। তো এরপরে আসে স্টোরেজে। স্টোরেজ কী করে? স্টোরেজের নামের মধ্যে কিন্তু আপনারা মানেটা বুঝতে পারবেন। স্টোরেজ কী করে? স্টোর করে। তো আপনার যে OS কিংবা ডেটা কিংবা কোনো ফাইল, কোনো মুভি, ভিডিও, এইগুলো যে স্টোর করে সেটা কিন্তু স্টোরেজ বলে। স্টোরেজের মেন কাজই হলো কোনো জিনিস স্টোর করা। তো স্টোরেজের মধ্যে কিন্তু দু রকম ভাগ আছে, একটা হচ্ছে হার্ড ডিস্ক, একটা হচ্ছে SSD। এবারে আসি যে এই হার্ড ডিস্ক আর SSDর মধ্যে ডিফারেন্সটা কী। হার্ড ডিস্ক হচ্ছে একটা মেকানিক্যাল ড্রাইভ, যেটাকে HDD বলা হয়। এটা কিন্তু একটা প্লেটের উপর, মানে আপনি দেখবেন যে সিডিগুলো হতো আগে, ওরকম সিডির মতন একটা মেটালিক প্লেট, তার উপর একটা রিডার থাকে, সেই পয়েন্টার রিডার থাকে। সেখানে কিন্তু ওই প্লেটের উপর যে ডেটাগুলো সে ঘুরতে থাকে এবং তাতে ওতে রিডিং হয়। এতে কি হয়, এই হার্ড ডিস্কগুলো খুব স্লো হয়। এগুলো সাধারণত আগে ইউজ হতো এবং এইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বা ক্র্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। অন্যদিকে আমরা SSD যদি বলি, SSDটা কী জিনিস? SSD ফুল ফর্ম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো SSD কি? SSD হচ্ছে এমন একটা ড্রাইভ যেখানে কোনো স্পিনিং মেকানিজম থাকে না, মানে কোনো ঘোরার যে জিনিসগুলো, মানে হার্ড ডিস্কে যেমন করে প্লেট ঘুরতো
এবং ডেটা রিড হতো, ওরকম কিন্তু হয় না। একটা মেমোরি কার্ডের মতন, মেমোরি কার্ড আপনারা কী করতেন, যে মেমোরি কার্ডে আপনারা ভরে দিতেন এবং সেখানে কিন্তু কোনো ঘোরার কোনো জিনিস, মানে কোনো মেকানিক্যাল জিনিস কিন্তু থাকতো না। সুতরাং এসএসডিও কিন্তু সেরকম একটা জিনিস। এখনকার যুগে এসএসডি কিন্তু খুব মাস্ট একটা জিনিস। আপনারা ওএসটাকে বা অ্যাপ্লিকেশনটাকে, মানে ওএস মানে উইন্ডোজ কিংবা ম্যাক, এই ওএস কিংবা অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিন্তু এসএসডিতে অবশ্যই ইনস্টল করবেন এবং কেনার সময় আপনারা কিন্তু এই দুটো কম্বিনেশনের কিনবেন। এসএসডির দাম কিন্তু অনেকটা বেশি হয়, কিন্তু এসএসডি কিন্তু প্রচণ্ড ফাস্ট হয়। এই অন্যদিকে হার্ড ডিস্কের দাম অনেকটাই কম হয়, দেখবেন আপনার 3000 টাকার মধ্যে কিংবা 3500 টাকার মধ্যে 1 TB পেয়ে যাবেন, কিন্তু একটা ভালো এসএসডি কিনতে হলে 1 TB সেটা 13 থেকে 14,000 টাকা দাম পড়বে। সুতরাং আপনারা 256 জিবির যে এসএসডিগুলো হয় সেই এসএসডিগুলো আপনারা কিনতে পারেন, সেখানে শুধু ওএস আর সফটওয়্যার ইনস্টল করার জন্য কিনবেন। আপনাদের যে ডেটাগুলো, মানে আপনার যে মুভি, ভিডিও, ফাইল, যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু হার্ড ডিস্কে আপনারা স্টোরেজ করতে পারেন। সুতরাং সবসময় দুটো কম্বিনেশনে কিনবেন, তাতে কী হবে, আপনার সিস্টেমও খুব ফাস্ট হবে এবং আপনারা অনেক বেশি স্টোরেজে পাবেন। হার্ড ডিস্ক এবং এসএসডি কিন্তু অনেক কোম্পানি আছে এবং এর ডিটেলস আলোচনা আমরা অন্য একটা ভিডিওতে করব। এবার আসি সিপিইউ কুলারে। সিপিইউ কুলার কী কাজ করে, সাধারণত সিপিইউটাকে কুল করে। তো এটাই হচ্ছে সিপিইউ কুলারের মেন কাজ। সিপিইউ কুলার সাধারণত সিপিইউর উপরে থার্মাল পেস্ট দিয়ে বসাতে হয়। এই থার্মাল পেস্টটা কী করে, সিপিইউ এবং যে সিপিইউ কুলারের মধ্যে একটা ব্রিজ হিসেবে কাজ করে, যাতে আপনার হিট ডিসিপেশনটা খুব ভালো হয়। সিপিইউ কুলারটা সাধারণত ব্যবহার করা হয় যদি সিপিইউ কাজ করার সময় যে এক্সট্রা হিট প্রডিউস হয় সেই হিটটাকে যাতে রিডিউস করা যায়, তার জন্য কিন্তু সিপিইউ কুলার ইউজ হয়। এবং এই কুলারটা সিপিইউ পারফরমেন্সটাকে একটা ব্যালেন্স করে রাখে, মানে সবসময় সিপিইউ টেম্পারেচারটাকে লো করে রাখে, তাতে কী হয়, আপনারা একটা স্টেবল পারফরমেন্স পান। তো এই সিপিইউ কুলার দুরকম হয়, একটা হচ্ছে এয়ার কুলার, একটা হচ্ছে লিকুইড কুলার। এয়ার কুলারগুলো কী হয়, যেগুলো সাধারণত আপনারা দেখেন সিপিইউর উপরে ফ্যানটা লাগানো থাকে, সেটা হচ্ছে সিপিইউর এয়ার কুলার। লিকুইড কুলারটাকে সাধারণত এআইও, অল ইন ওয়ান কুলার বলা হয়। এআইও কুলারে, মানে লিকুইড কুলারের দাম কিন্তু অনেক বেশি হয়, মোটামুটি 7-8 হাজার কিংবা 6,000 5,000 টাকা পাওয়া যায়, কিন্তু সেটা কোয়ালিটি খুব একটা ভালো হয় না। কিন্তু এয়ার কুলার কিন্তু আপনারা 500 টাকাতেও পেয়ে যাবেন, 500, 1000, 1500, 2000 এই দামের মধ্যে খুব ভালো ভালো এয়ার কুলার পেয়ে যাবেন। এবার আসে একদম লাস্ট কম্পোনেন্ট, সেটা হচ্ছে পিসি কেস। পিসি কেস বা পিসি ক্যাবিনেট। পিসি ক্যাবিনেট কিন্তু অনেক রকম, হাজার হাজার মডেল আছে, হাজার হাজার, মানে লিটারেলি মানে এত অসংখ্য মডেল আছে যে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে কোনটা দেখতে ভালো, কোনটা ছেড়ে কোনটা নেই। তো এই সিপিইউ, তো এই পিসি ক্যাবিনেটে কিন্তু মোটামুটি ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ সিপিইউ যে ক্যাবিনেটটা সেটা কিন্তু এয়ার ফ্লো মেনটেন করতে লাগে। সুতরাং আপনারা কেনার আগে দেখে নেবেন যে কোন পিসিতে এয়ার ফ্লো ভালো, বেশি পোর্টস আছে, USB 3.0 পোর্ট বেশি আছে, কিংবা কার কেবিলি ম্যানেজমেন্ট ভালো, এগুলো কিন্তু পিসি ক্যাবিনেট কেনার আগে দেখে নিতে হয়। এরপরে আসি পিসি পেরিফেরালের মধ্যে যে জিনিসগুলো লাগে সাধারণত সেগুলো হচ্ছে মনিটর, মাউস আর কিপ্যাড বা কিবোর্ড। তো এই কিবোর্ড কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড, একটা হচ্ছে মেকানিক্যাল কিবোর্ড। এর বিস্তারিত আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করব। এবং মনিটরও কিন্তু অনেক রকম হয়, TN প্যানেল, IPS প্যানেল, VA প্যানেল, সেগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আরও অনেক ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।